জয় শুধু স্কোরবোর্ডেই নয়, মনের গর্জনেও টের পাওয়া যায় বলেছিলেন সচিন তেন্ডুলকার। মাঠে যারা এত পরিশ্রম করে, এত ত্যাগ দিয়ে খেলে, মানুষের মন জয় করে, তাদেরকে সম্বোধন করবার, পুরস্কৃত করবার যে আয়োজন, সেই আয়োজন নিয়েই আমাদের আজকের আয়োজন। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার এর 20তম আসর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন, এবং আছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব। তাদের পরিচয় করিয়ে দিব শুরুতেই। প্রথমে রয়েছেন উৎপল শুভ্র, প্রধান ক্রীড়া সম্পাদক প্রথম আলো। কেমন আছেন? খুব ভালো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন জনাব জাফরউদ্দিন সিদ্দিকী, এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী পরিচালক, বিপণন ও বিক্রয়, সিটি গ্রুপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, এবং আপনাদের দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রথমেই উৎপল শুভ্র, আপনার কাছে আসছি। এই প্রথম আলো ক্রীড়া পুরস্কার, এটা শুরুটা আমি জানি যে 2004 থেকে হয়েছে, সেই সময় থেকে হয়েছে। কবে হলো, কিভাবে হলো, কি চিন্তা থেকে হলো? 2004 সাল থেকে শুরু, মানে যদি আপনি কাগজে কলমে বলেন, যেহেতু 2004 সালে কৃতীদের আমরা পুরস্কার দিয়েছিলাম। তো পুরস্কার অনুষ্ঠান যদি বলি, সেই অনুষ্ঠানটা হয়েছিল 2005-এ। তাই হয় যে আগের বছরের তো শেষ না হওয়া পর্যন্ত ওই বছরের সেরাদের পুরস্কৃত করার কোনো সুযোগ নেই। চিন্তাটা বলবো যে আমি এটা অনেক আগে থেকে, মানে প্রথম আলো শুরু হয়েছিল 1998 সালে। এর আগে আমরা একটা অন্য পত্রিকায় ছিলাম, তখন থেকে ওই চিন্তাটা ছিল, কিন্তু নানা কারণে এটা হয়ে উঠছিল না। আপনারা বোধহয় জানেন যে প্রথম আলো শোবিজের সবচেয়ে বড় একটা পুরস্কার অনুষ্ঠান আছে, মেরিল প্রথম আলো তারকা পুরস্কার। তো তখন থেকে এটা হচ্ছিল যে শোবিজ খুব বড় জিনিস, ঠিক আছে, কিন্তু স্পোর্টসও তো অনেক বড়। এবং ওই চিন্তা থেকেই শুরু। এবং একটা জিনিস আমি বলতে চাই, যেটা বলি যে ধরেন অনুষ্ঠানটার নাম হচ্ছে সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। পুরস্কার কথাটা যেহেতু আছে, বোঝাই যাচ্ছে যে অনুষ্ঠানের পুরস্কারটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু শুরু থেকেই আমাদের একটা সচেতন চেষ্টা ছিল যে পুরস্কারটার জন্য খুব সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এটা যেন সবচেয়ে ইম্পর্টেন্ট না হয়ে ওঠে। ওকে, এই কথাটা একটু শোনাবে, যেটা একটু কেমন একটা হেয়ালি শোনাবে। এটা হচ্ছে যে আমরা শুরু থেকেই চেয়েছি যে এই অনুষ্ঠানের মেজাজটা এমন হোক, এটার পুরো উপস্থাপনাটা এরকম হোক যে এইখানে পুরস্কার যারা পাচ্ছেন, আমাদের 6টা পুরস্কার আছে আজীবন সম্মাননার বাইরে, পুরস্কার যারা পাচ্ছেন শুধু তারাই যেন এই অনুষ্ঠানের সেলিব্রেশনের কেন্দ্রবিন্দু হয়ে না থাকেন। এটা যেন বাংলাদেশের স্পোর্টসের মিলন মেলা হয়ে ওঠে। আজকে 20 বছর পরে এসে আমি এই কথাটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, সেই চেষ্টায় আমরা সফল হয়েছি। আমি কালকেই যেমন এই পুরস্কার আগে জিতেছেন এমন 3 জন খেলোয়াড়ের সঙ্গে গল্প করছিলাম, হাবিবুল বাশার, মাহফুজা খাতুন শিলা এবং রাসেল মাহমুদ জিমি। তো ওনারাও এই কথাটারই প্রতিধ্বনি করেছেন। এবং এই পুরস্কারটা যখন আমরা তো আসলে যেহেতু সব খেলোয়াড়কে একসঙ্গে চাই, সব খেলার লোককে চাই, শুধু খেলোয়াড় না, খেলোয়াড়, রেফারি, আম্পায়ার, সংগঠক, যারা খেলার সঙ্গে জড়িত, খেলার মানুষ যদি বলি এক কথায়, সবাইকে একখানে করতে গিয়ে কিন্তু আমাদের এই তারিখে বিরাট প্রবলেম হয়। আমি মাঝে মধ্যে যারা মেরিল করেন আমাদের প্রথম আলো থেকে, তাদের সঙ্গে দুষ্টামি করি, তোদেরটা করা অনেক সহজ। যে ধরেন শাকিব খান অনেক বড় স্টার, কিন্তু শাকিব খানের শিডিউলটা তার হাতে। উনি বলে দিলেন যে আমি আগামী 2 দিন শুটিং করবো না, আমার মেরিল আছে। কিন্তু আমাদের প্লেয়ারদের তো শিডিউল তার হাতে না, সব কিছু ঠিক করে নিয়ে এসেছি, হঠাৎ করে দেখে একটা খেলা পড়ে গেল, যেটার কারণে এটা তারিখটা অনেক সময় পরিবর্তন হয়। এই যে আমরা বছরের প্রায় দ্বিতীয়ার্ধে এটা করছি। তা আমাকে যখন খেলোয়াড়রা বা সংগঠকরা এইটা নিয়ে জানতে চান, যে প্রশ্নটা আমার সবচেয়ে মধুর লাগে আমার কানে, ওনারা জিজ্ঞেস করেন আমাদের পুরস্কারটা কবে। তো এটা দিয়ে বোঝা যায় যে এটা আর প্রথম আলোর পুরস্কার নাই, এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গন পুরস্কার হয়ে গেছে। অ্যাবসলিউটলি। তারা যখন বলে, তারা ওন করে নিচ্ছে এই প্রশ্নটা যখন আপনাকে করে। এবং আরেকটা মজার জিনিস যেটা মনে হলো যে, মানে এটা তো প্রতিযোগিতা, খেলাধুলা একটা প্রতিযোগিতা, এখন আবার ইন্টারনালিও আপনার একটা প্রতিযোগিতা রয়েছে যে ডেট নেওয়া মিলা নিয়ে মেরিল প্রথম আলোর তুলনায় যে সমস্যাগুলো আপনার, ওইটা দুইটাই আমাদের, ওই যে বলে না, বাবা মা বলে না যে দুইটাই আমার সন্তান, এটা আমরা এটা আলাদা করতে চাই না। মেরিলও আমাদের, এই সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারও আমাদের প্রচুর ইভেন্ট হয় প্রথম আলো, সবগুলোই আমাদের। এটা প্রথম আলোর তো ডেফিনেটলি প্রথম আলোর ছাতার নিচেই আমাদের এইসব। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব জাফরউদ্দিন সিদ্দিকী, সিটি গ্রুপ কবে এবং কিভাবে যুক্ত হলো? আমরা জানি যে এবার সহ 4টি আসর ধরে আপনারা রয়েছেন এই পুরস্কারের সাথে। এই স্পোর্টসম্যানদেরকে তুলে দেওয়ার যে এই আইডিয়াটা, এই কনসেপ্টটা, এটাকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, কিভাবে সেটা হলো সেটা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। সিটি গ্রুপ না বিজনেস করে যাচ্ছে আজকে 5 দশক হয়ে গেল।
সেই 1971-72 থেকে। তো ইন্ডাস্ট্রিয়াল এই লম্বা জার্নির মধ্যে দিয়ে সিটি গ্রুপ ধাপে ধাপে এগোচ্ছে। তো প্রথম পর্যায়গুলো যেগুলো ছিল, প্রথম 4 দশক বলতে পারে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, ব্যবসায় নিজেদের একটা অবস্থান তৈরি করে নেওয়া। তো আমাদের যে ফাউন্ডিং চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান সাহেব ছিলেন, উনি অক্লান্ত পরিশ্রম করে এই গ্রুপটাকে একটা অনন্য উচ্চতায় রেখে গেছেন আমাদের জন্য। এখন ওনার সুযোগ্য পুত্র ম্যানেজিং ডিরেক্টর মিস্টার হাসান, উনি এটাকে পরিচালনা করছেন। আমাদের যাত্রাটা অব্যাহত আছে। তো এই ব্যবসায়িক যাত্রার পথে একটা ব্যাপার হলো যে বাংলাদেশের মানুষ প্রথমত ফুটবল ভালোবাসে না এরকম মানুষ ছিল না। আমি শুরুর দিকে যদি বলি, ক্রিকেট তখনও ক্রেজ হয়ে ওঠেনি। হাটে মাঠে সমস্ত জায়গাতে সবাই কম বেশি ফুটবল খেলেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এখন এই বয়সেও যদি মাঠে যান, আমাদের বয়সী মানুষজন মাঠে গেলেও একটা বল পেলে কিন্তু একটা অন্যরকম হয়ে যায়, একটা লাথি মারতে ইচ্ছে করে, একটা কিক দিতে ইচ্ছে করে। তো আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার এবং আমাদের সবার মধ্যেই খেলাধুলার প্রতি একটা অনুরাগ ছিল। এবং আমাদের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর বাস্কেটবলের সাথে ভালোভাবেই জড়িত ছিল। তো খেলাধুলার ব্যাপারে নানা রকমভাবে আমরা স্মল স্কেলে নানা ধরনের পার্টিসিপেশন ছিল। তো এরই একটা পর্যায়ের মধ্যে আপনি হয়তো জানেন যে তীর গো ফর গোল্ড নামে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাথে আমরা একটা লং টার্ম এগ্রিমেন্টে জড়িত। আমরা ওদের পার্টনার হিসেবে কাজ করছি বাংলাদেশের আর্চারিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এককভাবে আমরা ওটা করে যাচ্ছি। তো এরই মধ্যে প্রথম আলোর সাথে আমাদের তো পরিচয়, সম্পাদক মহোদয় উৎপল শুভ্র, ওনাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে ততদিনে। তো আমাদের কাছে যখন প্রস্তাব আসলো যে ক্রীড়া পুরস্কারে আপনারা কো স্পন্সর হন, আমরা এটা লুফে নিলাম। একটা কারণ হচ্ছে আমরা খেলা ভালোবাসি। আমি নিজেও একসময় আমার জীবনের প্রথম 20 বছর বা 22 বছরে আমি যথেষ্ট নানাবিধ খেলাধুলার সাথে জড়িত ছিলাম, যদিও খুব বড় সড়ো স্কেলে না। আপনিও আসলে খেলাপ্রিয় মানুষ। অবশ্যই। এবং সিটি গ্রুপেরও তাই, সেটাই আমরা বুঝতে পারছি। এবং সেখান থেকে অনুপ্রেরণা নিশ্চয়ই পেয়েছেন যে যাতে এটা সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার হয়। এক্স্যাক্টলি। তো ওখান থেকে আমাদের যখন প্রস্তাবটা আসলো তখন আমরা বিনা দ্বিধায় এটা অ্যাকসেপ্ট করে নিলাম। আমাদের এমডি সাহেব উনি বললেন যে ঠিক আছে আপনারা যান, প্রথম আলো একটা ভালো নামী পত্রিকা, ভালো একটা হাউস, ওদের সাথে খেলাধুলা আমরা পছন্দ করি, তো জয়েন্ট আপনারা একটা প্রোগ্রামে যান। এইভাবে ধীরে ধীরে জড়িত হওয়া। তো ব্যক্তি হিসাবে এখানে আমি হয়তো আসি, কারণ আমি বেশ অনেকগুলো বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। সেলস অ্যান্ড মার্কেটিংকে দেখছি সেই 2002 সাল থেকে। তো আমাকে আসতে হয় আর কি। না, নিশ্চয়ই আপনি এনজয়ও করেন। অভিজ্ঞতাটা কেমন হয়েছে, কেমন রয়েছে এই যে যুক্ত হয়েছেন আপনারা, সেটা নিয়ে আমরা শুনবো। আমরা একটু আবারও উৎপল শুভ্র আপনার কাছে চলে আসছি। আপনি বলছিলেন যে প্রথম আলো শুরু হওয়ার আগে থেকে যে এই চিন্তা বা এই পরিকল্পনার বা এই ইচ্ছেটা যে ছিল, এখন 20 বছর এখানে এসেছে, তার আগে কয় বছর, এটাকে নামানোর আগে কয় বছর আসলে ইনভেস্ট করতে হয়েছে? না, সেই অর্থে ইনভেস্ট না, যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ধরেন যে জাফর ভাই ওনার কেরিয়ার, দীর্ঘ কেরিয়ারের কথা বললেন, আমারও তো সাংবাদিকতা কেরিয়ার প্রায় 35, 36, 36 বছর হয়ে গেছে। তো সারা পৃথিবীতে স্পোর্টস অ্যাওয়ার্ড হয়, আমাদেরও বিভিন্ন যে সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে, এটা এরকম পুরস্কার বেশ আগে থেকেই চালু ছিল, এমন না যে আমাদের প্রথম পুরস্কার। তো প্রথম আলো যেহেতু নানা ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, আমরা বিভিন্ন সময় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বিভিন্ন স্লোগান চেঞ্জ হয়েছে, কিন্তু এই একটা জিনিস আমরা সবসময় মনে ধারণ করেছি যে ভালো কিছুকে এনকারেজ করা, সমাজটাকে এগিয়ে নেওয়া। একটা পত্রিকার কাছ তো আসলে শুধুমাত্র যা হয়েছে সেটা বলা এক অর্থে। প্রথম আলো দিয়ে আমি একটু ব্যতিক্রম বলবো, যে কারণ আমরা এত কিছু করি, যেন আপনি গণিত অলিম্পিয়াড বলেন, এই যে মেরিল বলেন, তারপরে যে ক্রীড়া পুরস্কারের কথা বলছি, ইভেন্ট বলতে গেলে আমার আসলে অনেক সময় লেগে যাবে। অনেক কিছুর সঙ্গে আমরা জড়িত আছি যেটা ঠিক সরাসরি পত্রিকার কাজ বলে মনে হয় না। আমরা এটা করেছি, আমরা মনে করি যে বাংলাদেশ যদি এগিয়ে যায়, দেশে এগিয়ে যায়, পুরোটা মিলে আমরা একটা রোল প্লে করতে চেয়েছি। তো এইখানে স্পোর্টসে তখন আমি একটু একটা জিনিস আপনাকে বাড়তি বলতে পারি যে অন্য পুরস্কারের চেয়ে এটা কোথায় আলাদা। বাংলাদেশে বললাম আরও পুরস্কার আছে, সারা পৃথিবীতে তো আছেই।
তো শুরু থেকে এটা আলাদা করার প্ল্যান থেকেই, যে প্রথম যে কথাটা বলেছিলাম যে এটা যেন একটা খেলার মানুষদের সেলিব্রেশন হয়, এবং আমি একটা ওই আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তির অনুকরণে বলেছি যে ফর দ্য স্পোর্টস পিপল, বাই দ্য স্পোর্টস পিপল, অফ দ্য স্পোর্টস পিপল। তো এই অনুষ্ঠানে জাফর ভাই আমাদের আমরা গত 3টা বছর যে পুরস্কার দিয়েছি, এর মধ্যে একবার ওই যে সব খেলোয়াড়কে একসঙ্গে আনার যে ঝামেলাটা, ওটার জন্য 2 বছরের পুরস্কার একসঙ্গে দিতে হয়েছিল। তো এই অনুষ্ঠানে উনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা এটা, যে এই অনুষ্ঠানে কিন্তু কোনো কারোর জন্য কোনো আসন নির্দিষ্ট নেই। এটা খুব ইউনিক, আমি পৃথিবীতেই দেখিনি, এটা আমাদের অন্য অনুষ্ঠানে এটা হয় না। এটা করার পিছনে কিন্তু একটা চিন্তা আছে। যে আমার কথা হচ্ছে, ধরেন এই যে উনি যেটা বললেন যে ফুটবল আমি ছিল বলি না, ফুটবল স্টিল দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। এটা ওয়ার্ল্ড কাপ ফুটবলে বোঝা যায়, ইউরোপিয়ান ফুটবলে বোঝা যায়। ক্রিকেটটা হয়তো আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলি বলে একটু বেশি প্রায়োরিটি পাই, কিন্তু ধরেন বাংলাদেশে ক্রিকেটে যে প্লেয়ারটা বেস্ট, বা একজন বা দুইজন যারা বেস্ট, আর আরেকটা ছেলে হয়তো কাবাডিতে বেস্ট, আমার কাছে কিন্তু দুজনই সমান। আমি হয়তো বলবেন যে আপনি প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক, দুজনই সমান, কাবাডি তো দেন একটু, ক্রিকেট দেন এত বড়। সেটা হয়তো আমি পত্রিকা যেহেতু আমি পাঠকের জন্য করি, পাঠকের আগ্রহটা মাথায় রাখতে হয়। কিন্তু আমার বিবেচনাটা হচ্ছে যে ছেলেটা কাবাডিতে বেস্ট বা তাইকোন্ডোতে বেস্ট, বা আমি একটু কম জনপ্রিয় খেলার হিসাবে এই উদাহরণগুলো দিচ্ছি, যদিও কাবাডি আমাদের জাতীয় খেলা, যে ছেলেটা ওইটার বেস্ট, সে কিন্তু 16 কোটি 17 কোটি মানুষের ভিতরে সে বেস্ট। একদম। কাজে সে হিজ ইকুইভ্যালেন্ট টু ক্রিকেট, ফুটবল, এভরিথিং। সে তো এই 17-18 কোটি মানুষের মধ্যে সে। আমাদের দেশে হয়তো জনপ্রিয়তার কারণে আমাদের বেস্ট কাবাডি প্লেয়ারকে আমরা হয়তো চিনতে পারছি না, আমাদের হয়তো রাস্তায় ক্রিকেটার গেলে হয়তো ভিড় জমে যাচ্ছে। তো এই অনুষ্ঠানে একটা অনুষ্ঠান দিয়ে তার আমি পুরো মাইন্ডসেট চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে এখানে কারোর জন্য কোনো বসার, এরকম হয়েছে আমাদের বর্ষসেরা হয়েছেন, তার নাম অ্যানাউন্স হয়েছে, উনি উঠে আসছেন একদম শেষ সারি থেকে, কারণ উনি শেষে বসছেন, মানে নির্দিষ্ট কোনো সংরক্ষিত আসন রাখা হয় না। এটা এমন কোন বড় না, কিন্তু এটা সিম্বলিক। এবং এই কারণেই, এবং আরেকটা জিনিস, আরেকটা জায়গায় ইউনিক, এটা একদম খুবই ইউনিক বলবো, যে সব পুরস্কার আপনি দেখবেন যে একটা নমিনি থাকে, যে 3 জন বা কখনো 5 জন। এটা স্টাইলি হয়ে গেছে, এটা পুরস্কার ঘোষণার আগে দা নমিনিজ আর, আপনাদের মতো উপস্থাপকদের খুব সুবিধা হয়, তখন ধাম করে একটা আওয়াজ হবে, ছবিগুলো দেখাবে। এর ফলে হয় কি, ওই মুহূর্তে ওই 4 জন 5 জন বা 3 জনের উপরে পুরো ফোকাসটা চলে যায় অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত আমাদের নমিনি নাই, কিচ্ছু নাই, আমরা এই ফিল্টার দেওয়ার চেষ্টা করি অল আর ইকুয়াল। পুরস্কার তো আমার কাউকে না কাউকে দিতেই হবে, এবং পুরস্কারটা পাওয়ার পরে সে হয়তো বাকিদের চেয়ে একটু আলাদা হয়েও যাবে, কিন্তু আমরা এই সুরটা সবসময় ধরে রাখার চেষ্টা করি যে এখানে সবাই সমান। এতে আমাদের একটা বড় প্রবলেমও হয়। ধরেন এখন একজন নমিনি হলে সুবিধা হয় কি, আমি বললাম ভাই আপনি তো নমিনিতে আছেন, পুরস্কার পাওয়ার চান্স আছে, তাকে অনুষ্ঠানে আনা আমার জন্য অনেক ইজি হয়। এখন আমার অনুষ্ঠানে তো আমি ডেফিনেটলি চাইবো যারা পুরস্কার পেয়েছেন তারা যেন উপস্থিত থাকে। হ্যাঁ, আর যে নমিনেটেড হয় সেও ভাবে যাচ্ছে আমি পেতে পারি, হ্যাঁ পেতে পারি, কিন্তু নমিনি না থাকলে তো জানবে না। কিন্তু আমাদের বলতে হয় ইনিয়ে বিনিয়ে। ধরেন একটা প্লেয়ারকে ইনভাইট করলাম, তখন বলে গিয়ে লাভ কি, পুরস্কার কি পাবো, মানে জানার চেষ্টা করে। আমি তো কিছু বলতে পারছি না সে পাবে কি পাবে না, পেতেও পারে নাও পারে, না পেলেও আপনার একজন বন্ধু পাবে, আপনার একটা আশা দায়িত্ব। এই সাবেক খেলোয়াড়দের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, তারা একদম আসলে দিন গুনে, সত্যি কথা। মানে এখানে আসার পরে আমি এরকম সব দৃশ্য দেখেছি, একজনের সঙ্গে হয়তো কারো 10 বছর পরে দেখা হয়েছে। এমনিতেই আমাদের 50-60% অডিয়েন্স অলমোস্ট মানে সেম থাকে। আমাদের এই অনুষ্ঠানে রেগুলার আসতেন এমন অনেকে এখন পৃথিবীতে নেই, তাদের আমি স্মরণ করি, অনুষ্ঠানে গেলে তাদের কথা মনে পড়ে। এর বাইরে এটা হচ্ছে যে সারা বাংলাদেশের বিভিন্ন খেলার সবার জন্য একটা, মানে আমি বলবো যে একটা মেল্টিং পটের মতো, এখানে এসে সবার সঙ্গে দেখা পুরো স্পোর্টস ফ্রেটার্নিটির মিলন মেলা, যেটা একদম একদম পুরোনো দিনের স্মৃতিচারণা হয়, এবং সবাই কিন্তু আসে এই অনুষ্ঠানের মঞ্চে। যেটা হলো সেটা তো অবশ্যই কিছুটা গুরুত্ব রাখে, কিন্তু আমি যখন কাউকে জিজ্ঞেস করি অনুষ্ঠানে কি ভালো লাগে, তারা কিন্তু বলে যে অনুষ্ঠানের আগে পরের অংশটা বেশি ভালো লাগে। এইটা আমরা সবসময় একটা ধরে রাখতে চেয়েছি। বাহ, খুবই চমৎকার। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের 20তম আসর নিয়ে আমরা আড্ডায় রয়েছি। জনাব জাফরউদ্দিন সিদ্দিকীর কাছে চলে যাচ্ছি, একটু ছোট্ট করে জানতে চাই, যে বললো যে নমিনি থাকে না, এখন কিভাবে করে দাওয়াত দিবে, ওই সময় কি আপনার কি একটু মন চায় জানতে যে আমার কোন প্রিয় খেলোয়াড়টা, এটা ছোট্ট করে জানতে চাই, একটু বললাম আর কি, যাতে মানুষও বোঝে। এইখানে আমি একটু 1 মিনিট বলে নিতে চাই, কারণ উনি বললে পরে লোকের মনে হবে যে হ্যাঁ উনি তো এটা বলবেন। এটা আমরা খুব লাকি, আমাদের সিটি গ্রুপের আগেও অন্য স্পন্সর ছিলেন, ওনারা এসছেন, ফ্যান্টাস্টিক। কারণ এটা মানে এক্সপেক্টেড, যেহেতু ইনফ্যাক্ট সত্যি কথা যদি বলি, জানে না বলতে কি, আমাদের জুরি বোর্ড, আমি যেহেতু জুরি বোর্ডের ওদের সহযোগী হিসেবে থাকি, আমি জানি কাজের প্রয়োজনে আমার বিভাগের 1-2 জনকে বলতে হয়। এটা 7-8 জন লোক ছাড়া আসলে, ইনফ্যাক্ট যখন আমরা অনুষ্ঠানটা করতেই যাই জাফর ভাই, তখন তো কিছু ধরেন এবি বানাতে হয়, কিছু জিনিস তৈরি করতে হয়,
তখন আরো কিছু লোক জানে এবং তাদেরকে এক ধরনের আমি এই মর্মে শপথ করিতেছি যে এরকম একটা শপথ নিয়ে আমরা তাদেরকে জানাই এবং জুরি বোর্ডও এটা জানে। কালকেই আমাকে বলতেছিলেন রাসেল মাহমুদ জিমি, আমাদের প্রথম উদীয়মান 2004 সালে, পরে সে বর্ষসেরা রানার আপ হয়েছে। সে বলছে আমি পুরস্কার পাওয়ার পরে মাহবুব হারুন ভাই, আমাদের হকি কোচ, একসময় বিখ্যাত খেলোয়াড়, হারুন ভাই এসে বলতেছে আমি কিন্তু এবার জুরি বোর্ডে ছিলাম। আপনি ছিলেন, আপনি আমাকে একটু বলবেন না? আমাদের বলার নিয়ম নেই। এবং কোনো দিন ওই জাফর ভাই যে খেলা এত ভালোবাসে, দুই কারণে হয়। একটা হলো স্পন্সর প্রতিষ্ঠান থেকে তাদের পছন্দ থাকতে পারে, আরেকটা হচ্ছে যে ওনার নিজে যেহেতু খেলা ভালোবাসেন, ওনার নিজেরও তো কৌতূহল হতে পারে যে এবার কে পাচ্ছে, কিন্তু কখনো ওই প্রশ্নটাই আমরা কখনো উনি করেন নাই, বা সিটি গ্রুপ থেকে এই করতে হবে ওই করতে হবে। এইটার জন্য আমি এই সুযোগে, আপনি প্রসঙ্গটা তুলেছেন এই কারণে ওনার কথাটা আমি কেড়ে নিলাম। আমি আপনাদের জাফর ভাই যেহেতু ফিজিক্যালি আছেন, আপনাকে এবং সিটি গ্রুপকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে পুরস্কারটা আমরা যেভাবে করতে চাই সেটা যে করতে পারছি, এটা অবশ্যই অনেক ক্রেডিট ওনাদের। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব জাফরউদ্দিন সিদ্দিকী, আপনি বলতে পারেন এবং পুরো অভিজ্ঞতাটা কেমন রয়েছে এখন পর্যন্ত এই ক্রীড়া পুরস্কারের সাথে যুক্ত হয়ে, প্রথম আলোর সাথে যুক্ত হয়ে? তার আগে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন ওখানে বলি, আমরা বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যার যা কাজ তার সেটা করা উচিত। আমি স্পন্সর করেছি আমাদের কোম্পানি থেকে, কিন্তু যোগ্যতম মানুষটাকে বেছে নেওয়ার কাজটা আমার না, সেটা যাদের তারা করবে। এখানে আমার বিন্দুমাত্র বা আমাদের কোম্পানির বিন্দুমাত্র আগ্রহ নেই। যোগ্য মানুষটা আসুক, এটা তো যারা যোগ্যতা যাচাই করবেন সেই যোগ্যতাটা আমার নাই, আমাদের নাই। এই কারণে এটাতে আমরা নাক গলাই না, আমিও না, আমার প্রতিষ্ঠানও না, কেউই না। এটা আমাদের প্রফেশনালি আমরা হ্যান্ডেল করি। অ্যাবসলিউটলি আমাদের কোনো রকম কে হচ্ছে এখনো পর্যন্ত আমি জিজ্ঞেসও করি না, আমি কখনো জিজ্ঞেসও করিনি। এবং সেটাই উৎপল শুভ্র উনিও বলছিলেন। এবং এটা সহ এই যে করেন না, আপনাদেরকে ধন্যবাদ, সেই জায়গাটা আপনারা দিচ্ছেন এবং সেই সাথে প্রথম আলোকে। তারপরও যখন আসেন এই 4টি আসর ধরে যে রয়েছেন, তারপরে কেমন উপভোগ করেন, অভিজ্ঞতাটা কেমন? তারপরে তো যখন অনুষ্ঠানটা শুরু হয়, পুরস্কার ঘোষণাগুলো শুরু হয়, এখানে মানে সিনিয়র পুরনো রিটায়ার্ড প্লেয়ার যেমন থাকেন, অনেক পুরনো, তরুণ, নবীন, প্রবীণ, উদীয়মান সব ক্যাটাগরিতে তো আসেন। তখন কিছু কিছু মানুষকে দেখে অসম্ভব ভালো লাগে। যেমন আমি একটা অসাধারণ অনুভূতি কি জানেন, বাংলাদেশের শুরুর দিকে আপনাদের হয়তো ধারণা নেই যে পুরো এন্টায়ার ক্রীড়া জগতে একটা নাম ছিল, যার নামটা বা যেই মাঠের নামা মাত্র যে ক্রেজ তৈরি হতো, সেই ক্রেজের মানে সেন্সেশনটাই আলাদা, সেটা হলো সালাউদ্দিন। যখন খেলা হতো, সালাউদ্দিন যখন বল নিয়ে মুভ করতেন, মানে এটা এমন একটা এক্সপিরিয়েন্স, এমন একটা ক্রাউডের রেসপন্স, পক্ষে বিপক্ষে অচিন্তনীয় একটা জনপ্রিয় প্লেয়ার ছিলেন। তেমনই স্টাইল ছিল। ঘটনাক্রমে ওনার হাতে পুরস্কার তুলে দেওয়ার সুযোগটা যখন আমার আসে, ওনার মতো খেলোয়াড়রা আমার শৈশবের হিরো ছিলেন। আপনার জন্য একটা ফ্যান বয় মোমেন্ট ছিল সেটা, যদি যেটা বলেন, আমি যখন ওনার হাতে তুলে দিই, এই অনুভূতি আমি চিন্তাই করতে পারছি না। এই সালাউদ্দিন ভাইকে আমি পুরস্কার দিচ্ছি, যে আমার স্বপ্নের নায়ক ছিলেন। তো এই যে অভিজ্ঞতা, আর ওর সাথে সাথে আরো অনেকে, রকিবুল ভাইকে দেখলাম যখন, বা আরো পিন্টু ভাইকে, প্রতাপদাকে আমি বলছিলাম যে আপনি তো জানবেন না, কারণ আপনি তো তখন হিরো। আপনি প্রতাপদা বল ধরে নিয়ে পুরো লাইন ঘেঁষে, অলমোস্ট মনে হবে যে লাইনের বাইরে চলে যাচ্ছে, কিন্তু প্রতাপদা যাবে না, এমন কন্ট্রোল, লাইন ধরে ধরে লেফট উইং দিয়ে বল নিয়ে সেন্টার যখন করতেন, উনি পুরো মাঠ খেলতেন। কিন্তু তো ওই লাইন ধরে যখন বল নিয়ে যেতেন, তো এই মানুষগুলোকে যখন আমার পাশে দেখতাম, মানে আমি দেখেছি পাশে বসে, আমি ওনাদেরকে বলতাম, এমনি যখন পাশের সিটে বসেছেন, যখন আমি শেয়ার করেছি এই জিনিসগুলো, এটা একটু মানে অদ্ভুত একটা জিনিস। তারপরে যেমন টেবিল টেনিসে লিনু অ্যান্ড হেলেন, ওনারা দুই বোন যখন টেবিল টেনিসে প্রথমে হেলেন জিতলেন, পরে লিনু জিততে শুরু করলেন, 70-এর বোধহয় মাঝামাঝি হবে এরকম একটা সময়, বা একটুখানি পরে, ওইটাও একটা সেন্সেশন। তারপরে ব্যাডমিন্টনে যেমন কামরুন ডানা ছিলেন, এনারা কিন্তু অসম্ভব সেন্সেশনাল একটা মানে ফিগার ছিলেন। তো ওনাদেরকে যখন চারপাশে দেখি,
আমার তো চেনা মনে হয়, ওনারা তো কেউ চেনেন না। আর আমার চেনা মনে হয় সেই সময়টা আমি চিনি যে চেহারাটা, যে মানুষগুলোকে, সেটা ওই ছবির মানুষ। সামনে দেখলে হয়তো আলাদা করে না বললে চিনব না। তো ওনাদের সাথে একটু কথা যখন বলি তখন অসম্ভব ভালো লাগে, অবিশ্বাস্য লাগে। এতদিনের রহস্যটা পরিষ্কার হলো যে সিটি গ্রুপ বলা মাত্রই কেন এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। জাফর ভাই নিজেই মানে প্লেয়াররা ওনার হিরো ন্যাচারালি, নিশ্চয়ই স্পোর্টসের প্রতি সেই প্যাশনটাও থাকা জরুরি। এবং এই যে বড় বড় নায়ক, এই শৈশবের নায়ক যারা ছিলেন, যারা হচ্ছেন, এটা ধরেন এখানে আপনাদের একটা যাচাই বাছাই প্রক্রিয়ার আমি আপনার কাছ থেকে শুনেছি, জেনেছি। এখানে কিন্তু যে নমিনেশনও যখন থাকছে না, আমি জানি, যদি আমি যতদূর জানি স্বল্প জ্ঞানে যদি বলি, যে ওই যে উদীয়মান থেকে এবং নিজেরা নিজেদেরকে আমরা চ্যালেঞ্জ করি যে উদীয়মান যে হচ্ছে সেটার একটা প্রক্রিয়া রয়েছে, এবং সে যাতে ভবিষ্যতেও সফল হয় ওভাবে করেই দেখে। আমিও একটু ব্যাখ্যা যদি করি এই সুযোগে, আমাদের এই অনুষ্ঠানটা দুর্ভাগ্যজনকভাবে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য, মূলত ক্রীড়াঙ্গনের লোকজনই এখানে থাকেন। কিন্তু ক্রীড়াঙ্গন বা স্পোর্টস এত বড় তো মানুষের আগ্রহ নেই, যে জাফর ভাই যেরকম বললেন দর্শক সমর্থকদের জন্য। তো এটা আমি কালকে ওই যে 3 খেলোয়াড়ের কথা বলছিলাম, ওদের সঙ্গে আলাপ করতে বলছিলাম যে এই প্রোগ্রামটা আসলে একটা স্টেডিয়ামে করলে ভালো হতো। স্টেডিয়ামে হয়তো জায়গা হতো না, সবাই যেন অ্যালাউড হয়। আমরা যেটা করি, পাঠক ভোটে যে একটা আমাদের জরিপে আমরা বর্ষসেরা করি, সেখান থেকে নির্বাচন করে আমরা 15-20 জনকে এই অনুষ্ঠানে আসার একটা সুযোগ দিই। তো এটা এই জন্য ব্যাখ্যা করা দরকার, কারণ অনেকেই ভাবেন যে এটা কিভাবে দেওয়া হয়, কি হয় পাঠকদের ভোটেরটা। এবং কালকের যে ওই 3 জনের ভিতরে মাহবুজা খাতুন শিলা ছিলেন ঘটনাচক্রে, উনি আমাদের বর্ষসেরা হয়েছিলেন, এসএ গেমসের 2টা সোনা জয়ী। পরে উনি জুরি বোর্ডে এসেছেন, আমাদের গত 3 বছর ধরে উনি জুরি বোর্ডে আছেন। তো উনি খুব একটা ভালো, মানে এক সময় বর্ষসেরা এবং এখন জুরি বোর্ডে। তো উনি বলছেন যে ওনার বাইরের ধারণা কি ছিল বর্ষসেরা হওয়ার আগ পর্যন্ত, বর্ষসেরা হলেন পরে যখন জুরি বোর্ডে আসলেন। তো উনারও এখন বাইরে গেলে উনি জিনিসটা ক্লারিফাই করেন যে জিনিসটা কিভাবে হয়। এবং দেখেন 20 বছর ধরে এই পুরস্কারটা হচ্ছে। একটা জিনিস বলতে পারি, পুরস্কার এমন একটা জিনিস, আমি মনে করলাম যে অমুক এক্স সেরা, ওনার মনে হলো ওয়াই সেরা, এটা তো শুধু নাম্বারস দিয়ে হয় না। তো একটা জিনিস বলতে পারি যে 20 বছরে আমাদের কোনো পুরস্কার নিয়ে কোনো বিতর্ক হয়নি। এটার বড় কারণ হচ্ছে যেটা বললাম, যে স্পন্সর প্রতিষ্ঠান থেকে কোনো হস্তক্ষেপ নেই। প্রথম আলো থেকেও আমরা একদম সত্যিকার অর্থে, মানুষ বলে যে কোনো মানুষ পক্ষপাতের ঊর্ধ্বে উঠতে পারে না, চাইলে পারে, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, তারপর তর্ক বিতর্ক হয় জুরির মধ্যে, ওইটা আমি বলছি। কিন্তু আপনার যদি উদ্দেশ্য হয় যে এই পুরস্কারটাকে আমি সব প্রশ্নের ঊর্ধ্বে রাখবো, তখন তো আপনার কাছে সেটাই মেন হয়ে যাবে। নিশ্চয়ই আমরা যেটা করি, আমাদের 5 সদস্যের একটা জুরি বোর্ড থাকে, এবং জুরি বোর্ডের এখানে এই যে আমাদের ক্রীড়া পুরস্কার উপলক্ষে আমরা একটা বুকলেট তৈরি করি। আমি যদি জুরি বোর্ডের নামগুলো বলতে যাই, এটা হচ্ছে বাংলাদেশ স্পোর্টসের হল অফ ফেম, অল লিজেন্ডস, সাবেক খেলোয়াড়, এবং শুধু সব খেলোয়াড়ের কিন্তু আবার তো অ্যানালিটিক্যাল ক্ষমতা থাকে না। আমরা এমনভাবে জুরি বোর্ডটা সিলেক্ট করি, এবং আমি মাঝে মধ্যে মজা করে বলি যে বর্ষসেরা এই যে আমরা পুরস্কারের জন্য যাদেরকে উইনার সিলেকশন করি, এটার চেয়ে কঠিন হচ্ছে জুরি বোর্ড সিলেকশন করা। মানে আমাকে এমন একটা কম্বিনেশন লাগে যে সে হয়তো ফুটবল খেলোয়াড়, তিনি হয়তো ক্রিকেট খেলতেন, তিনি তো অন্য খেলেন, কিন্তু তাকে তো একটা ওভারঅল পিকচার থাকতে হবে। এবং জিনিসটা এত ট্রিকি, ধরেন একজন টেস্ট ক্রিকেটে 2টা সেঞ্চুরি করেছে, সারা বছরে সে 1000 রান করেছে, অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আরেকজন দেখা গেল এসএ গেমসে সোনা জিতেছে। এসএ গেমসে সোনা মানে কত কোটি মানুষ, আপনি ভাবেন, এই সাউথ এশিয়ার এতগুলো লোকের ভিতরে সে বেস্ট। এটা তো আপনি আম ভালো না আপেল ভালো এই তুলনা করার মতো। তাহলে শুধুমাত্র পরিসংখ্যান নয়, প্রেক্ষাপটটা অবশ্যই না, পরিসংখ্যান হলে তো জুরি বোর্ড দরকার নেই। সবচেয়ে বেশি রান আপনি পরিসংখ্যান দিয়ে দিতে পারেন, সর্বোচ্চ রান সংগ্রহ অমুক, সবচেয়ে বেশি উইকেট অমুক। আমি যখন সেরা বলছি, এটা তো না, শুধু নাম্বারস না। তো এই জুরি বোর্ড আমরা একাধিকবার বসি, কখনো এক মিটিংও হয়ে যায়, কখনো এরকম 2-3 বার বসতে হয়েছে। সেখানে আমরা যেটা করি, ক্রীড়া বিভাগ থেকে এটা স্বাভাবিক ব্যবধান, আমরা এই পুরস্কারটা দিচ্ছি 9ই আগস্ট, এবারে পুরস্কার অনুষ্ঠান হচ্ছে 9ই আগস্ট। তো আমরা পুরস্কার দিচ্ছি 2024-এর। তো 2024 এরপরে দেখেন 9 মাস কত খেলা হয়ে গেছে, মনে করা মুশকিল কিন্তু কে কী করেছিলেন। তো আমরা স্পোর্টস সেকশন থেকে যেটা করি, আমরা এক্সটেন্সিভ একটা রিসার্চ করে আগের বছরের, এমনিতে তো আমরা এটা নিয়ে যেহেতু থাকি, আমাদের তো বড় বড় পারফরমেন্সগুলো মনেই থাকে, আমরা একটা লিস্ট করে দিই, এবং সেই লিস্টটা অনেক বড় থাকে। ধরেন আমি যদি এখন চারজন আমাদের পুরস্কারগুলো কি, একজন বর্ষসেরা ক্রীড়াবিদ, 2 জন বর্ষসেরা ক্রীড়াবিদ রানার আপ, বর্ষসেরা উদীয়মান, বর্ষসেরা নারী, আরেকটা হচ্ছে পাঠকের ভোটে। পাঠকের ভোটে আমাদের কোনো ব্যাপার নেই, ওইটা পাঠক যাকে দিবে আমরা তাকেই মেনে নেব। পাঠকের ভোটের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রথমে একদম ওপেন দিয়ে দিই, আপনার প্রিয় 5 জন খেলোয়াড়ের নাম বলেন। তো সেইখান থেকে আমরা ভোটে যারা টপ 5 বা 6 হলো,
তাদের ছবি দিয়ে বলি এদের মধ্যে তাহলে কে সেরা। এখানে আমাদের কোনো দায় নেই, এটা মিলুক, আমাদের নির্বাচন সঙ্গে মিলুক বা না মিলুক, এটা পপুলার ভোট। অন্য ক্ষেত্রে যেটা হয়, ধরুন আমি 4 জন দিয়ে বললাম 3 জন করেন, তখন তো মনে হচ্ছে যে আমি একটা ওনাদেরকে আটকে দিলাম। তখন হবেন না জেনেও আমি জানি টপ 3-তে আসবে না, আমরা 7টা 8টা 10টা, এটি কিন্তু বাংলাদেশের স্পোর্টসে খুব ইজি না। কারণ হচ্ছে বাংলাদেশের তো স্পোর্টস আমরা যত ভালোবাসি, আমাদের খেলার মানটা ঠিক ওই জায়গায় না। তো আমরা 7-8 জন 10 জনের সময় বিষয়টাও আছে, কোন বছর কোন খেলাটা হচ্ছে। উদীয়মানের ধরেন মিনিমাম আমরা 3-4টা অপশন দিই, এবং আমরা জাজদের প্রথমেই বলে দিই যে এটা কিন্তু আমাদের একটা প্রস্তাবিত তালিকা, যে এর মধ্যে হতে পারে। আপনাদের যদি মনে হয়, এটা বলি একটু মানে আমি বলবো যে একটু গর্ব নিয়ে বলি, কারণ এর বাইরে কোত্থেকে পাবে তারা। আমরা সারা বছর এটা নিয়ে থাকি, পুরো বছরের পত্রিকা ঘেটেছি, কিন্তু আমার তাদের বলা থাকে যে আপনাদের যদি মনে হয় এখানে কেউ বাদ পড়েছে, এর বাইরেও কেউ পেতে পারে, আপনারা বলতে পারেন নির্দ্বিধায় যোগ। এরপরে আমার কাজ হচ্ছে এক ধরনের সূত্রধরের মতো, আমি একটু মনে করিয়ে দিই যে উনি কিন্তু এটা করেছিলেন। একজন একটা শোনা জিতেছে, আমি হয়তো মনে করিয়ে দিই, দেখেন এখানে কিন্তু ফুল স্ট্রেংথ ছিল না, টিম ছিল না। চীনের অ্যাথলেটকে হারিয়ে শোনা জিতেছে, মনে হচ্ছে বিরাট ব্যাপার, চীন কিন্তু তাদের বড় অ্যাথলেটদের পাঠায়নি, যাতে পার্সপেক্টিভটা থাকে। কিন্তু ফাইনালি দেয়ার কল। অনেক সময় এটা এমন না যে এটা মানে শেষ পর্যন্ত একবারে আমাদের মুখ চেয়ে, প্রথম আলোর মুখ চেয়ে, সিটি গ্রুপের মুখ চেয়ে, এগুলো আমি প্রথমেই ক্লিয়ার করলাম। এবং জুরি বোর্ডে একবার যারা এসেছেন, আমাদের বড় সুবিধা হয়েছে এটা যে আমাদের জুরি বোর্ডে মানে অনেক বড় বড় নাম। আমি ধরেন বসির আহমেদ, আমাদের হকির কিংবদন্তি, আমাদের জালাল আহমেদ চৌধুরী, উনি মারা গেছেন আমাদের ক্রিকেটের, আমাদের আব্দুস সাদেক হকির কিংবদন্তি, আমাদের এই যদি ক্রিকেট বলি, গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, মিনাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, সব সেক্টরের এরকম। এবং আমরা একজন অ্যাথলেট রাখি, একজন সুইমার রাখি। এবং আরেকটা নিরপেক্ষতার জায়গা আমি বলি, জুরিরা আমাদের জুরিদের কাছে কৃতজ্ঞ, তারা ওইটার ঊর্ধ্বে ওঠেন। আর 5 জন যখন হয়, পক্ষপাত করতে চাইলে তো আপনি পারবেন না, 5 জন রাখা তো ওই কারণে দরকার আমরা ভোটে তর্ক বিতর্ক হয়। যদি আমরা একবারই মাত্র ভোটে গিয়েছিলাম, আমার মনে পড়ে আমরা ভোটে যেতে হয়নি, আচ্ছা, আমরা তর্ক বিতর্ক করে ইয়েতে করি। এই যে ধরুন মিনাজুল আবেদিন নান্নু, লিপু, ফারুক, বুলবুল এদের কথা বললাম, তাদেরকে আমরা জুরি বোর্ড থেকে সরিয়ে দিলাম কেন জানেন? তারা কোনো না কোনোভাবে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত হলেন, সিলেক্টর হিসাবে বা ডিরেক্টর হিসাবে। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই জন্য তখন একদম কমপ্লিট। এই যে লাস্ট আমাদের হকির মামুন রশিদ আমাদের জুরিতে ছিলেন, উনি বাংলাদেশ ন্যাশনাল হকি টিমের কোচ হয়ে গেলেন। বললো মামুন ভাই আর তো রাখা যাচ্ছে না, আমি তাকে মামুন বলি ডাকি, মামুন আর তো রাখা যাচ্ছে না, আমরা তো বল না দাদা আমি তো হকি টানবো না, আমি জানি মানে হি ইজ এ ফেয়ারম্যান, সে ওইখানে নিরপেক্ষভাবেই করবেন, কিন্তু মিনিমাম যেন কোশ্চেন না উঠে। দেখা গেলো হকিরই কেউ পেলো, তখন বললো মামুন ছিল বলে পেয়েছে। এবং উনি আমাকে এই কথাও বলেছেন, অফ দ্য রেকর্ড বলছে, বলে ফেলবো কিনা, বলছে দরকার হলে আমি ন্যাশনাল টিমের কোচের ছেড়ে দেবো, আমি এটাতে থাকতে চাই। মানে এইটা ওনার কাছে এতটা সম্মানের, যেটা উনি বলাতে আমাদের এই পুরস্কারটা আমি মনে করি আরও অনেক সম্মানিত হয়েছে। তো এইটা এই প্রক্রিয়াতে হয়, এবং এটার প্রচুর ঝগড়াঝাটি হয়। সর্বশেষ এইবার যে পুরস্কারটা হচ্ছে, এটাতে তো ইট ওয়াজ ভেরি গুড। আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা গোপন মিটিং, কিন্তু আমরা যদি কথাগুলো মিউট করে মানে একটু জাস্ট খালি আমাদের জেস্টারগুলো যদি ভিডিও করে দেখাতে পারতাম, বুঝতো মানে উত্তপ্ত বলবো না, ইট ওয়াজ ভেরি হেলদি এই ডিবেট, কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। তো এরকম অনেক তর্ক বিতর্ক হয়, মতের মিলে না, একজন আরেকজনকে কনভিন্স করার চেষ্টা করে, তার মত দিয়ে ফাইনালি আমরা খুব হাসি মুখে বেরোই যে না, আমরা আমাদের বেস্ট সিলেকশনটি মনে হয় করেছি। বাহ বাহ, খুবই সুন্দর এবং স্বচ্ছ প্রক্রিয়া। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। জনাব জাফরউদ্দিন সিদ্দিকী, আপনার কাছে একটু আসতে চাই যে আপনারা যুক্ত রয়েছেন সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সঙ্গে, সেটার জন্য তো অবশ্যই ধন্যবাদ। ভবিষ্যতে কিভাবে দেখতে চান এই পুরস্কারকে, আয়োজনকে, কি আঙ্গিকে? খুব সহজ, বাংলাদেশের সব কিছু এগিয়ে যাক, এবং সেক্ষেত্রে ক্রীড়াক্ষেত্র, খেলাধুলার ব্যাপারটা প্রাণবন্ত হোক, আরও পার্টিসিপেটরি হোক, নানা রকম খেলা এদেশে জনপ্রিয় হোক, মানুষ খেলাধুলা নিয়ে থাকুক, তরুণ কিশোর তরুণ যুব সমাজের বড় একটা অংশ লেখাপড়ার বাইরে যেন খেলাধুলার মধ্যে থাকে। তাতে করে আমি মনে করি যে সুস্থ সবল মানসিকতার মানুষ তৈরি হবে, জাতি তৈরি হবে, সুস্থ চিন্তাধারার। তো খেলাধুলার বিকাশ হতে থাকুক। একটা খেলাধুলাহীন একটা উন্নত দেশ আমার মনে হয় সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। খেলাধুলা লাগবেই, সবাইকে খেলতে হবে। প্রথম 20-25 বছর তো মানুষ অবশ্যই খেলবে, নানা রকম যার যেটা পছন্দ, বিভিন্ন রকম খেলাধুলার যে শত ফুল ফুটতে দেওয়ার মতো নানা রকম খেলাধুলা বিকশিত হোক, প্রতিভা বিকশিত হোক, আনন্দ আসুক, নতুন নতুন ট্যালেন্ট আসুক।
ক্রীড়াক্ষেত্রে সবকিছু এগিয়ে আমাদের যাক নির্বাচন আর কঠিন হোক। এবং নির্বাচন কঠিন হোক ভালো তো, এটা ভালো। সেটা ঠিক আছে। আর এর পিছনে যদি এদেরকে পুরস্কৃত করার, উৎসাহিত করার মতো আপনার মানি কোনো প্রতিষ্ঠান থাকে, যেমন প্রথম আলো যে কাজটা করছেন, ওনারা এটা অব্যাহত রাখুক। আমরা স্পন্সরশিপ হিসেবে এটার সাথে আছি, আমরাও আমাদের সাধ্যমতো এটার সাথে জড়িত থাকতে চেষ্টা করব। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে খেলাধুলা বিকশিত হতে হবে, ক্রীড়াঙ্গনটা চঞ্চল হতে হবে। খুব খারাপ লাগে যখন দেখি মাঠগুলো একলা খালি পড়ে আছে। বেশিরভাগ জায়গাতে আমি মাঠে কোনো ছেলে পেলে দেখি না। ঢাকা শহরে বলেন, মফস্বলে যখন যাই, গ্রামে বলেন, মাঠ একটা আছে, গোলপোস্ট দুটো আছে, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় নেই। কোনায় হয়তো কিছু ছেলে পেলে বিড়ি ফুঁকছে, গল্প করছে, এরকম একটা চিত্র। কিসে এরা ব্যস্ত হয়ে গেলে আমি জানি না। আগে জিনিসটা ছিল এরকম, স্কুলের বইটা ফেলে কখন মাঠে যাবে, মাঠ গরম, স্টেডিয়াম, মূল স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, ছোট ছোট মাঠ, প্রত্যেকটা মাঠে ছেলেরা খেলছে, ফুটবল, ক্রিকেট, যেভাবে আমরা সেটাই ফেরত চাই, যে মাঠ গরম থাকবে, খেলা জনপ্রিয় হবে, সবাই মাঠে যাবে, খেলবে, এবং তাদের নির্বাচন করতে যাতে আরেকটু কঠিন হয় প্রক্রিয়া। এটা একটা মধুর কষ্ট বা মধুর সমস্যা হয়ে থাকে। মধুর সমস্যা। আমি দুটো জিনিস যোগ করতে চাই, সেটা নিজে থেকেই। সেটা হচ্ছে, একটা হলো যে এই পুরস্কারের ইম্প্যাক্টটা কি। একটা তো মিলন মেলা, একটা ফিল গুড, এটা সব কিছু বললাম। পুরস্কারটারও একটা বড় ইম্প্যাক্ট আছে। এবং আমাকে একাধিক অ্যাথলেট বা খেলোয়াড়, আমরা আসলে অ্যাথলেট তো সবাই, তো তারা আমাকে বলেছেন যে যেদিন তিনি উদীয়মান পুরস্কারটা পেলেন, যেমন জিমি কালকে বলছিলেন যে 2004-এ উদীয়মান পুরস্কার পাওয়ার পরে তখনই তার মনে একটা স্বপ্ন জাগলো যে আমি একদিন বর্ষসেরা হব। তিনি বর্ষসেরা রানার আপ হয়েছিলেন সেই বছর, আবার ডিপেন্ড করে ওই বছর হয়তো বেটার পারফরমেন্স ছিল। এবং আরেকটা ছেলে, সে হয়তো মনে মনে ভাবছিল যে সে এবার পুরস্কারটা পাবে, পেল না। তার মনের মধ্যে একটাই হয়, পরের বছর পাবে। এটা তো আসলে যে কোনো খেলোয়াড়েরই, যে কোনো অ্যাথলেটই নিজেকে ছাড়িয়ে যেতে চান, আরও ভালো করতে চান, কিন্তু পুরস্কার ডেফিনেটলি একটা প্রেরণা দেয়। এবং এইটা একটা অফিসিয়াল স্বীকৃতি যে এই যে আমি এই পুরস্কারটা পেয়েছি, তার মানে আই হ্যাভ ডান সামথিং স্পেশাল। এবং আমি যদি আমাকে একটা কথা বলতে বলেন, যে এটা জাফর ভাইয়ের শুনে খুব খুশি হবেন, পুরস্কারটা 2005 থেকে শুরু হয়েছে, অনেকগুলো আসর হয়ে গেছে। আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে একাধিক খেলোয়াড়, এবং সেটা অনেক নামী খেলোয়াড়, যিনি হয়তো অনেক অর্জন, তার নামের দিক দিয়ে বলেন, খ্যাতির দিক দিয়ে বলেন, পুরস্কার দিতে বলেন, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এবং জাতীয় পুরস্কার পেয়েছেন হয়তো তিনি, মানে হয়তো পেয়েছেনই, তিনি অফিসিয়ালি বলেছেন আমার কাছে এই পুরস্কারটা জাতীয় পুরস্কারের চেয়ে বড়। একটা দেশের জাতীয় পুরস্কারের চেয়ে বড় আসলে কোনো কিছু হওয়া উচিত না, কিন্তু যেহেতু আমরা জানি যে আমাদের জাতীয় পুরস্কারটা বিতর্কের ঊর্ধ্বে না, আমাদের বেশিরভাগ রাষ্ট্রীয় পুরস্কারের ভিতরে নানা রকম ব্যাপার থাকে, এইটাকে উনি এটার ঊর্ধ্বে এই কারণে মনে করছেন যে তিনি জানেন কারা তাকে নির্বাচন করেছে, এবং নিরপেক্ষ, হ্যাঁ, এবং কি প্রক্রিয়ায় হয়েছে, এটা মোটামুটি সবার কাছে এখন পরিষ্কার। যে কারণে কিন্তু বিশ্বাস করেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপনাকে কেউ ফোন করে না? খুব স্বাভাবিক, আমি প্রথম আলোর স্পোর্টসে আছি, পুরো ব্যাপারটার মধ্যে আছি, আমাকে ফোন করলে তার পুরস্কার পাওয়া সহজ হতে পারে বলে কেউ মনে করতে পারেন। কোনো ফোন কিন্তু আমার কাছে আসে না, কখনোই আসে না, কারণ তারা জানে যে এই জিনিসটা কোনো লাভ নাই। শুরুর দিকে 2-1 হয়তো ভেবেছিলেন এরকম, 2-1 ফোন পেতাম। কখনো আমি জুরি বোর্ডকেও জিজ্ঞেস করেছি, বলছে না, কেউ আর এখন দেখা হলেও হয়তো বলে যে আপনারা শুধু ক্রিকেট দেন, অন্য দেন, এরকম কথা বলে, কিন্তু কেউ কোনো কিছু সুপারিশ করে না, কারণ জানে সুপারিশে কোনো কাজ হবে না। আর জাফর ভাইয়ের কথার সূত্র ধরে একটা বলি, আমরা প্রথম আলো থেকে যেটা বললাম যে আমরা অনেক কিছু করি যেটা পত্রিকার কাজ না, যেগুলো আসলে ফেডারেশনের কাজ, স্পোর্টস মিনিস্ট্রির কাজ, সেই ধরনের কিছু আমরা কাজও করতে চাই, যে খেলার আনন্দে খেলা, সারা দেশের মানুষ যেন, বাচ্চারা, কিশোররা যেন মনের আনন্দে খেলে। নট নেসেসারিলি সবাইকে জাতীয় দলে খেলতে হবে, অলিম্পিকে যেতে হবে, তার শরীরের জন্য, তার মনের জন্য, তার ব্যক্তিত্ব গঠনের জন্য, পুরোটার জন্য মানুষের খেলা দরকার। তো এইরকম একটা পরিকল্পনা আমাদের প্রথম আলোতে অনেক দিন ধরেই আছে, যে আমরা সারা দেশে ধরনের একটা আন্দোলনের মতো গড়ে তুলতে পারি কিনা। সেই ক্ষেত্রেও আমি জাফর ভাইয়ের এই ক্রীড়া প্রেমের সুযোগ নিয়ে এই ধরনের একটা প্রস্তাব হয়তো ওনাকে দেব। সেটা মিলে যদি আমরা সারা দেশে, আমরা যদি 5% ছেলেকেও যদি মাঠে আনতে পারি, দে উইল বি বেটার হিউম্যান বিইং। আমি জিনিসটা ওইভাবে দেখি, বেটার খেলোয়াড় তো হবেই, সে খেলা হবেই, কিন্তু মানুষ হিসেবে সে বড় হবে। খেলা আসলে জীবন শেখায়, হ্যাঁ, জীবন শেখায়, পার্সোনালিটি গ্রো করে, হার জিত, এভরিথিং। আপনি স্যাক্রিফাইস শেখায়। আপনি আজকে হেরে গেছেন, পৃথিবী শেষ, আপনি পরের দিন আবার উঠে দাঁড়িয়ে জিতলেন, জীবনও তো তাই। আপনি হোঁচট খাচ্ছেন, আবার উঠছেন, আপনি এখানে বল পেয়েছেন, আপনি মারলে গোল হতে পারে, একটু চান্স কম, আরেকজনের চান্স বেশি, আপনি বলটা দিয়ে দিলেন, এটা কি? তার মানে আপনি নিজের গ্লোরিটা বাদ দিয়ে ওকে দিচ্ছেন।
খেলা তো এইটাই, খেলা আপনাকে লিডারশিপ শেখায়। আপনি খেলা দেখবেন বাচ্চারা খেলতেছে, ঝগড়া লেগে গেছে, একজনকে বলছে এই বাদ দে তো, চল আবার খেলা শুরু করি। কি হয়েছে? এই যে এটাতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। মানে আপনি যদি জীবনের প্রতিটা সেক্টরে এভাবে ভাগ ভাগ করে নেন, সবগুলো কিন্তু খেলার মধ্যে আছে, জীবনের মিনিয়েচার খেলা। তো এই বোধগুলো আমরা মনে করি আমরা বাবা মারা মানে যত পড়বে, যত কোচিং করবে, যত GPA 5 পাবে, তাতে হ্যাঁ রেজাল্ট, একাডেমিক রেজাল্ট অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য এটা খুব জরুরি। নিশ্চয়ই। তো জাফর ভাই কথা হয়ে গেল, পরে বিস্তারিত হবে। যে পরে বিস্তারিত হবে এটাও আমরা শোর মধ্যে একদম প্রকাশ্যেই অনেক কিছু হয়ে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখব। প্ল্যান ছিল না, এটা প্ল্যান ছিল না, একদম ইমপ্রম্পটু হয়ে গেছে। অবশ্যই আরো প্রশ্ন ছিল, আরো অনেক কিছু আমার জানতে ইচ্ছা করছে, কিন্তু আমরা সময় পেরিয়ে এসে গিয়েছি। কিন্তু দুজনকেই ধন্যবাদ। উৎপল শুভ্র, প্রধান ক্রীড়া সম্পাদক প্রথম আলো, ধন্যবাদ জয়েন করবার জন্য। জনাব জাফরউদ্দিন সিদ্দিকী, রিভাই পরিচালক সিটি গ্রুপ, বিক্রয় এবং বিপণন, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগদান করবার জন্য। এবং আমি মুখিয়ে আছি একটা কথা দিয়ে শেষ করতে চাই। জিয়ানলুজি বুফন বলেছেন যে যখন আমরা মাঠে নামি খেলি, একটি দল হিসাবে খেলি, যখন হারি দল হিসাবে হারি, তো সেই বেদনাটাও আমরা নিজেরা ভাগাভাগি করে নিই, কিন্তু যখন জিতি তখন একত্রে জিতি, এবং সেই যে সুখটা সেটাও আমরা একসাথে ভাগ করে নিই। সেই সুখ ভাগ করে নেবার একটা দিন আসছে, খুব শীঘ্রই আসছে, এই মাসেই আসছে। সেটা হচ্ছে সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের 20তম আসর। আমি মুখিয়ে রয়েছি, আমি শিওর, নিশ্চিত আপনারাও মুখিয়ে রয়েছেন, এবং অবশ্যই ক্রীড়াঙ্গনের সবাই মুখিয়ে রয়েছে। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য।